জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি কিশলয় বাংলাদেশে যা হচ্ছে তার পর্দাফাঁস করা একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। তার কারণ আন্দোলনের নামে যে জঙ্গিপনা চলছে, ছাত্র আন্দোলনের নামে যে জঙ্গিপনা চলছে, কোটা বিরোধী আন্দোলনের নামে যে জঙ্গিপনা চলছে, তার পর্দাফাঁস হওয়ার সময় এসে গিয়েছে। আর এই হলো সময় আজকে রিপাবলিক বাংলার পর্দায় জবাব চাই বাংলাতে আপনাদের দেখাবো আসলে কি হচ্ছে। আসলে এই আন্দোলনের নামে বাংলাদেশের কোন সেকশন নাকি বাংলাদেশের বাইরের কোন শক্তি চেষ্টা করছে পুরো সিস্টেমকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার চেষ্টা করছে ভারত, এবং বাংলাদেশের বন্ধুত্বে চির ধরানোর চেষ্টা করছে, বাংলাদেশের শান্তিপূর্ণ উত্থানকে উথাল পাথাল করে দেওয়ার কি চেষ্টা করছে, কারা চেষ্টা করছে, কেন চেষ্টা করছে, আজ হবে খুলাসা। আজ দেখাবো বাংলাদেশে কি চলছে, বাংলাদেশে কেন চলছে, কিভাবে চলছে, এক একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং তথ্য তুলে ধরবো। এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন এমন একজন অতিথি যিনি বাংলাদেশের মধ্যে বসে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের জঙ্গিপনা যা চলছে ছাত্র আন্দোলনের নামে, তার পিছনে কারা আছে সেই সমস্ত তথ্য খুলে দেবেন, করবেন পর্দাফাঁস। আলোচনায় আসবো, বিশেষ অতিথিকেও আনবো, সমস্ত কিছু একের পর এক দেখতে থাকুন। তবে তার আগে প্রতিবেদন। হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। সংরক্ষণ বিরোধিতার নামে চলছে জঙ্গিপনা। ধ্বংসাত্মক আন্দোলনে নষ্ট করা হয়েছে একের পর এক জাতীয় সম্পত্তি। লাটে উঠেছে ব্যবসা বাণিজ্য। এই পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশে পড়তে যাওয়া পড়ুয়াদের মধ্যেও। পদ্মাপাড়ের দেশ উত্তাল হয়ে উঠতেই সীমান্ত পেরিয়ে শয় শয় ছাত্র ফিরে আসছে নেপালে, কিন্তু প্রত্যেকেরই চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। अभी हम वसुंधरा मेडिकल कॉलेज के स्टूडेंट है। ढाका के अंदर कुछ सिचुएशन ऐसी रही है तो हमको इधर आना पड़ा। ये आंदोलन चल रहा है तो फिर क्या कि स्टूडेंट के अंदर सब भयभीत हो गए, सब डरने लग गए। वहाँ से कांटेक्ट करने में बहुत मुश्किल हुई थी। इंटरनेट कनेक्शन बिल्कुल 2-3 दिन से बिल्कुल बंद था, कोई इंटरनेट कनेक्शन नहीं हो रहा था, ना घर पे बात हो पा रही थी, घर वाले में भी टेंशन थे। নেট ছিল না, নেট কেটে দিয়েছিল, কিছু মানে বোঝা যাচ্ছিল না কি বলছে, বাইরে কি হচ্ছে। শুধু এটাই হচ্ছে কি স্টুডেন্টস এর প্রোটেস্ট চলছে, এগুলো সব আমাদেরকে তো হস্টেলেই রেখেছিল। ঘরে ফিরে স্বস্তিতে এদেশের পড়ুয়ারা, কিন্তু বাংলাদেশের বহু সংখ্যালঘু হিন্দু ছাত্র এখন দিন কাটাচ্ছেন চরম উৎকণ্ঠায়। প্রাণ হাতে করে অনেকেই পালিয়ে এসেছেন বাংলায়। অনিশ্চয়তার মুখে তাদের ভবিষ্যৎ। এদিকে সীমান্ত পেরিয়ে এদেশে আসা বাসকেও টার্গেট করছে আন্দোলনকারীরা। রেহাই পাননি বাংলাদেশি রোগীরাও। এ কেমন আন্দোলন? কেন এই বর্বরতা? ছাত্র আন্দোলন দিয়ে শুরু হলেও আলটিমেটলি বাংলাদেশে অরাজকতা তৈরি আন্দোলন, এবং বিশেষ করে ভারত বিদ্বেষী আন্দোলনের স্লোগান উঠছিল বারবার। আমি যা দেখেছি সেখানে সত্যি যা ফুটেজগুলো দেখেছি সেটা খুবই দুঃখজনক। এতগুলো প্রাণ নষ্ট হয়েছে, সেগুলো আমার মনে হয় খুবই দুঃখজনক। আমার মনে হয় যত তাড়াতাড়ি নর্মালসি ফিরে আসুক তত তাড়াতাড়ি ভালো। সংরক্ষণ বিরোধিতা কি ছুতো? আন্দোলনের নামে কেন নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র? এই মৃত্যু মিছিলের দায় কি নেবে আন্দোলনকারীরা? সবকিছু ফেরত দিতে পারবে কট্টরপন্থীরা? কেন প্রাণ ভয় থাকবেন বাংলাদেশের সংখ্যালঘুরা? রিপাবলিক বাংলা। ঠিক শুরু হয়েছিল তো ছাত্র আন্দোলন দিয়ে, শুরু তো তাই হয়েছিল, কিন্তু সেই ছাত্র আন্দোলনকে হাইজ্যাক করলো কারা? সেই ছাত্র আন্দোলনকে এরকম ভয়ঙ্কর, কুৎসিত, বর্বর রূপ দিল কারা? সেই কট্টরপন্থীরা আজ জবাব দেবে, জবাব চাইবে বাংলা, জবাব চাইবে গোটা দেশ, জবাব চাইবে বাংলাদেশ এবং গোটা দুনিয়া। দেখুন এই ছবি, এ কেমন আন্দোলন দাদা, এ কেমন আন্দোলন? রাস্তার মধ্যে অরাজকতা চলছে, অসভ্যতামি চলছে, পাশবিক আচরণ চলছে, আর আপনারা বলছেন ছাত্র আন্দোলন।
আন্দোলন শেখাতে এসেছেন? ইয়ার কি হচ্ছে? যারা আন্দোলনের নাম দিচ্ছেন এই কট্টরবাদকে, এই পাশবিক ব্যবহারকে দেখুন, পুলিশকে কিভাবে আহত করা হচ্ছে এবং পুলিশ পাল্টা মারছে, অবশ্যই মারছে, মৃত্যু হচ্ছে দুপক্ষের। কিন্তু এই ছাত্র আন্দোলন, কোট আনকোট, এই ছাত্র আন্দোলনকে যারা এই বিভৎস রূপ দিয়েছে তারা কারা? তাদের আজ মুখোশ খুলে ফেলে দেওয়া হবে, কারণ এই ছাত্র আন্দোলনের নামে যে কট্টরপন্থীরা বাংলাদেশকে কট্টর বানানোর চেষ্টা করছে এবং বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু ছাত্রছাত্রী মানুষকে যারা এই আন্দোলনের নামে অ্যাটাক করছে, তাদের মুখোশ আজ খুলবে। এই ছবি দেখুন বাংলাদেশের, সবুজে ঘেরা দেশ বাংলাদেশ, শান্তির দেশ বাংলাদেশ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বহু কবিতা লিখেছেন বাংলাদেশ নিয়ে, আমার সোনার বাংলা, এই আমার সোনার বাংলা, এই আগুন জ্বলছে সোনার বাংলায়। ছি, এই সোনার বাংলা হয়তো কেউ দেখতে চায়নি। যে ঢাকা মেট্রো স্টেশন কোটি কোটি টাকা দিয়ে তৈরি হয়েছিল, ভারতের ইনভেস্টমেন্ট ছিল যে ঢাকা মেট্রো স্টেশনে, তা দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হলো। কেন? কাদের স্বার্থে? এরপর কারা ইনভেস্ট করবে সেখানে? চীন। কারা করবে? কোন দেশের স্বার্থে আজ একের পর এক বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার এবং ইনস্টলেশনকে অ্যাটাক করা হচ্ছে? আজ প্রশ্ন তুলব এবং তার উত্তরও খোঁজার চেষ্টা করব। আমি পিসিআরকে জিজ্ঞেস করব, যদি আমার অতিথিরা এই মুহূর্তে তৈরি হয়ে থাকেন তাহলে আমি আলোচনায় যাব, নাহলে আরও বেশ কয়েকটা ছবি এই মুহূর্তে দেখাবো। ভয়ঙ্কর ছবি বাংলাদেশ থেকে উঠে আসছে, গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। তার কারণ পুলিশ এবং এই সোকল ছাত্রছাত্রীদের এই ভয়ঙ্কর রূপ, আগুনের গ্রাসে গোটা বাংলাদেশ জেলখানায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। ইয়ার কি হচ্ছে? ছাত্র আন্দোলন হচ্ছে। ছাত্র আন্দোলন হিসেবে যা শুরু হয়েছিল তা আজ হাইজ্যাক হয়েছে। যাব আলোচনায়, যাব এই মুহূর্তে আমার যারা অতিথিরা উপস্থিত আছেন তাদের কাছে যাব সরাসরি। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র, রয়েছেন মৈনাক পুততুণ্ড, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন বাদশাহ দাস, সিপিআইএম নেতা, রয়েছেন অম্বিকানন্দ মহারাজ, প্রতিষ্ঠাতা বঙ্গীয় হিন্দু সেনা, এবং আমার সঙ্গে থাকবেন শাহিদ রেহমান। শাহিদ রেহমান হলেন সাধারণ সম্পাদক 75-এর প্রতিরোধ স্মৃতি সংসদের। প্রত্যেকের কাছে যাব, তবে সবার আগে একজন অতিথির কাছে আমি যাব এবং তার পরিচয় করাবো। এই অতিথি কোথায় রয়েছে জানেন? বলতে পারবো না আপনাদের। এই অতিথির মুখ দেখাতে পারবো না, এই অতিথির নামও বলতে পারবো না, কিন্তু আমি প্রশ্ন করব। পিসিআর এই মুহূর্তে আমি জিজ্ঞেস করবো আমার ডিরেক্টরকে, আমাদের সঙ্গে কি সেই অতিথি উপস্থিত রয়েছেন যাকে আমরা এই মুহূর্তে দেখাতে চলেছি? কিন্তু তার মুখ দেখানো যাবে না, আমি আরও একবার বলছি, কারণ তার জীবন এই মুহূর্তে থ্রেটের মধ্যে রয়েছে, জীবন বিপন্ন রয়েছে। আমি স্ক্রিনে আনার জন্য অনুরোধ করব। এই মুহূর্তে যিনি বসে রয়েছেন দেখতে পাচ্ছেন, ইনি বাংলাদেশের একজন ছাত্র, হিন্দু ছাত্র, মাথায় শিখা রয়েছে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের একজন সংখ্যালঘু হিন্দু ছাত্র। ছাত্র আন্দোলন হচ্ছে না বাংলাদেশে, এই ছাত্র বাড়ি ছাড়া। এনার বাড়ির লোক এনার থেকে আলাদা, কারণ এনার বাড়ির আশপাশে আক্রমণ হয়, এনাকে পালিয়ে যেতে হয়। ইনি কোথায় রয়েছেন তা আমি ডিসক্লোজ করব না, কারণ যে কোনো সময় এনার ওপর হামলা হতে পারে, এনার বাড়ির লোকের ওপর হামলা হতে পারে। ইনি আজকে ক্যামেরার দিকে উল্টো মুখ করে মাথার পিছন দিক করে বসে উত্তর দেবেন আমাদের প্রত্যেক প্রশ্নের, কিন্তু আমি এইটুকু বলতে পারি, এনার জীবন বিপন্ন। এই মুহূর্তে রিপাবলিক বাংলায় আসার জন্য অনেক ধন্যবাদ তোমায়। তুমি যেখানে আছো সেখানে সুরক্ষিত আছো কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আমি প্রশ্ন করব, তুমি এখন কি অবস্থা এবং কোথায় রয়েছো? তো আমি এমনিতে সিলেটেই থাকি, কিন্তু আমি আমার পড়ালেখার জন্য ঢাকার দিকে থাকছি, কিন্তু এখন আমার নিরাপত্তার জন্য আমি ঢাকা থেকে বাইরে আছি। কারণ আমাদের দেশে যে পরিস্থিতি আছে, আমরা স্টুডেন্টসরা যারা আছি, আমরা ওইভাবে নিজেদের নিরাপত্তার জন্য আমাদেরকে বাইরে বাইরে পালিয়ে বেড়াতে হচ্ছে। বেশ বেশ, বুঝলাম তুমি ঢাকার বাইরে কোথাও রয়েছো, তুমি বলতে পারছো না, আমি বুঝতে পারছি। ছাত্র আন্দোলনের নামে যা চলছে বাংলাদেশের ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়গুলিতে, আজ আমার এখানে প্রত্যেক অতিথি রয়েছেন যারা, এবং গোটা বাংলাদেশ তথা ভারতবর্ষের মানুষকে আজ বলো, বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর কি অবস্থা, বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থা, স্টুডেন্টদের কি অবস্থা, আজ সেই তথ্য ফাঁস করো। ঢাকা ইউনিভার্সিটিতে প্রথমেই ছাত্রলীগের স্টুডেন্টরা, আমাদের যারা বোনেরা আছে, তাদেরকেও শারীরিকভাবে পর্যন্ত লাঞ্ছিত করা হয়েছে। তারা
জগন্নাথ হল, যেটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির হোস্টেল, ওইখানে ভিতরে ঢুকে ঢুকে তারা স্টুডেন্টসদেরকে মারধর করেছে, স্টুডেন্টদেরকে বের করে দিয়েছে। ওইখানে থেকে প্রচুর স্টুডেন্ট আছে যারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। অনেকে আছে রাস্তায় নেমেছে, কিন্তু রাস্তায় নেমে তারা আন্দোলন করেও ভালোভাবে আন্দোলন করতে পারছে না, কারণ হচ্ছে কি তাদের উপর হামলা চালানো হচ্ছে। বেশ, বুঝতে পারছি তোমার এই মুহূর্তে যে অবস্থা, তুমি যে ইউনিভার্সিটিতে পড়ো সেখানের যে অবস্থা, এই সবই তো চলছে ছাত্র আন্দোলনের নামে। ছাত্ররা নাকি তাদের অধিকার চেয়েছেন। আমরা জানি ছাত্র আন্দোলন একটা পজিটিভ বিষয়, গোটা বিশ্বে বহু রিফরমেশন এসেছে ছাত্র আন্দোলনের জন্য। আমরা ছাত্র আন্দোলনের পক্ষে, ছাত্ররা তাদের দাবি তো অবশ্যই তুলবে, কিন্তু আজ বাংলাদেশে যা হচ্ছে, তোমার কি মনে হচ্ছে যে কট্টরপন্থীরা বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের সুযোগে সেখানে স্বৈরাচার চালাচ্ছে এবং যথেচ্ছাচার চালাচ্ছে? এই মুহূর্তে সত্যি কথাটা গোটা দেশের সামনে তুলে ধরো। হ্যাঁ, আমার এটা অবশ্যই মনে হয়, কারণ এটা মনে হওয়ার কোনো আশঙ্কাও নেই, এটাই নিশ্চিত। কারণ ছাত্ররা যেভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, আপনি যেভাবে বলেছেন স্টুডেন্ট আন্দোলনটা অনেক ভালো, যার কারণে সম্পূর্ণ পৃথিবীতে অনেক সিস্টেম গুলা সুন্দর হয়েছে, চেঞ্জ হয়েছে। তো ঠিক সেইভাবে ছাত্ররা এই আন্দোলনে নেমেছিল যাতে বাংলাদেশের কোটা সিস্টেমটা সরিয়ে দেওয়া হয়। কারণ বাংলাদেশের মধ্যে 56% কোটা দিয়ে বাংলাদেশের যারা জব নিচ্ছে, মুক্তিযোদ্ধা 30% এবং বাকি অংশগুলা টোটাল 56% তারা নিয়ে নিচ্ছিল, আর বাকি 44% বাকি ছিল, যেটা মাত্র সাধারণ ছাত্রদের জন্য বাকি রাখা বরাদ্দ করা হয়েছিল। তো এই জন্য ছাত্ররা আন্দোলন করতে নেমেছিল যাতে এই কোটা সিস্টেমটা তুলে দেওয়া হয়। কিন্তু সেটা অবশ্যই ভালো, কিন্তু পরবর্তীতে কি হয়েছে, তখন ওই সময় আজকে যে সুপ্রিম কোর্ট থেকে আজকে যে রায়টা বের হলো, তখন যদি এইরকম একটা আশ্বাস দেওয়া হতো স্টুডেন্টসদেরকে, তখন হয়তো এইরকম কোনো কিছু হতো না। কিন্তু স্টুডেন্টসদের মধ্যে থেকে ছাত্র লীগেরা বা কট্টরপন্থী মানুষেরা যে স্টুডেন্টসদের মধ্যে ঢুকে তারা এইভাবে আন্দোলনটাকে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে সংখ্যালঘুরা এবং বাকি অনেক স্টুডেন্টস আছে, ভারত থেকে অনেক স্টুডেন্টস বাংলাদেশে পড়ালেখা করছে, তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তারা অনেকে আছে, আমার জানা মতে অনেকে আছে যারা পালিয়ে ভারতে পর্যন্ত ছুটে এসেছে, তারা আর বাংলাদেশে নেই কিছুদিনের মধ্যে। তারপর বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে, নর্মাল ফোনে কথা বলার মতন নেটওয়ার্ক নেই ওইখানে, যার কারণে স্টুডেন্টদের মধ্যে ঢুকে অনেক এই কট্টরপন্থীরা মিলে, ছাত্রলীগের স্টুডেন্টসরা মিলে বিটিভিতে আগুন ধরিয়েছে, তারপর বিআরটিসি অফিসে আগুন ধরিয়েছে, তারপর নরসিংদীর জেলখানার মধ্যে আগুন ধরিয়েছে, নরসিংদীর রেলওয়ে স্টেশনের মধ্যে আগুন ধরিয়েছে। ঠিক, আমি তোমায় বলবো, এই মুহূর্তে আমার সঙ্গে যারা অতিথিরা উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকে তোমার কথা শুনছেন। আমার সঙ্গে বিমল শঙ্কর নন্দ রয়েছেন, মৈনাক পুততুণ্ড রয়েছেন, রাজাগোপাল ধর্য চক্রবর্তী রয়েছেন, বাদশাহ শাহ রয়েছেন, অম্বিকানন্দ মহারাজ রয়েছেন, এবং গোটা বাংলা তোমার কথা শুনছে, বাংলাদেশের মানুষও তোমার কথা শুনছে নিশ্চয়ই, যদি সেখানে কিছু জায়গায় ইন্টারনেট শিথিল হয়ে থাকে। আমি প্রশ্ন করব, তুমি শিখা রয়েছে তোমার মাথায়, তুমি একজন হিন্দু সংখ্যালঘু বাংলাদেশের ছাত্র, আজ তোমার মুখে আমরা তোমার সাইড শুনছি। এতক্ষণ তো একপক্ষ কথা শোনা হচ্ছিল গোটা বিশ্বে, আজকে আমরা তোমার কথা তুলে ধরছি, রিপাবলিক বাংলার দর্শকরা শুনছে। আমি বলবো, তুমি বাংলাদেশে জন্মেছো, বাংলাদেশে বড় হয়েছো, বাংলাদেশের মাটি তোমারও মাটি, আজকে তোমার সেই মাটিকে অচেনা মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। আমি যখন দেখেছি, আমার চোখের সামনে যখন দাও দাও করে আগুন জ্বলছে এবং আমার চোখের সামনে যখন আমার ভাই বোনদের গায়ে হাত তোলা হচ্ছে, তাদেরকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে, তখন আমার মনে হচ্ছে আমি যে বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছি সেই বাংলাদেশে এটা না। আমরা সবাই জানি যে বাংলাদেশ একটা সবুজে ঘেরা দেশ, কিন্তু আমি এখন সবুজ থেকে লাল দেখতে পাচ্ছি, আমি আমার ভাই বোনদের রক্ত দেখতে পাচ্ছি, এছাড়া অন্য কিছু নেই এইখানে বাংলাদেশের মধ্যে। এখন আমি যখন তাকাই রাস্তাঘাটে, আমার আশেপাশের এলাকায় যখন তাকাই, এইখানে শুধু দাও দাও করে আগুন জ্বলছে, দাও দাও করে রক্তের বন্যা বয়ে যাচ্ছে রাস্তাতে, সব স্টুডেন্টদের রক্তের বন্যা, আর কোনো কিছু নেই, এই অচেনা দেশ। তারপর আরেকটা বিষয় যেটা হচ্ছে গিয়ে যে এই 25শে মার্চে 1971 সালের 25শে মার্চের মধ্যে যে কালো রাতটাকে আমি বইয়ের পাতায় পড়েছিলাম, ছোটবেলা থেকে আমি পড়ে আসছি যে আমাদের স্বাধীনতা যুদ্ধের মধ্যে 1971 সালের 25শে মার্চের মধ্যে কালো রাত, সেই কালো রাতে পাকিস্তানিরা এসে সম্পূর্ণ ঢাকার মধ্যে
ইলেকট্রিসিটি বন্ধ করে, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তারা আক্রমণ চালিয়েছে, শত শত স্টুডেন্টদেরকে মেরেছে তারা। সেটা আমি বইয়ের পাতায় পড়েছিলাম, আজকে আমি নিজের চোখে দেখছি, নিজের চোখে আমার দেখা এখন, যেটা আমি বইয়ের পাতায় পড়েছিলাম এখন আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। ঠিক বইয়ের পাতায় পড়া সেই রাত, কালো রাত, পাকিস্তানি সেনা এসে অত্যাচার চালিয়েছিল, তা বলছে না যাই ছাত্র যে তা যেন আবার পুনরাবৃত্তি হচ্ছে। আমি তোমায় একটা প্রশ্ন করব, কতটা তুমি এই ব্যাপারে সচেতন আমি জানি না, কিন্তু তুমি বাংলাদেশে বসে আজ বাংলাদেশের যে কথা তুলে ধরছো তা ভয়ঙ্কর, তা গোটা পৃথিবীর মানুষ শুনছে। তোমার মনে হয় বাংলাদেশের মানুষ এটা করছে নাকি এর পেছনে বিদেশি শক্তির হাত আছে? তোমার নিজের একটা এস্টিমেশন কি বলছে? তো এই বিষয়ে পার্সোনালি আমি তো ওইভাবে কিছু বলতে পারছি না, কারণ আমি হয়তো জানি না, কিন্তু পরিস্থিতির কারণে আমি যতটুকু আমি দেখছি আমারও কিছু কিছু মনে হচ্ছে। রিসেন্টলি আমি দেখে পেয়েছি যে শুনেছি নিজেও যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা ট্রেন সংযোগ চালু হতে চলছিল, যেটা ভারত থেকে সরাসরি বাংলাদেশ হয়ে আগরতলা সাইডে দিয়ে যাবে। তো এইখানে বাংলাদেশের সাথে একটা ভালো বন্ধুত্ব হওয়ার দরকার ছিল, এবং ভারতীয় সকল পণ্য আমরা বাংলাদেশিরা যারা আছি আমরা বেশিরভাগ ভারতীয় পণ্য ইউজ করছি, এবং ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, এবং ভারত থেকে আমরা অনেক হেল্প পাচ্ছি, অনেক সাহায্য পাচ্ছি, আমাদের যে কোনো প্রয়োজনে আমরা ভারত থেকে হেল্প পাচ্ছি, যেটা অনেক দেশ আছে বৈদেশিক, লাইক আমি মেনশন করি চায়না, চীন থেকে অনেক কিছু আছে আমি শুনতে পাচ্ছি। এটা শোনার কথা, আমি এখন বলতে পারবো না যে এইটাই হচ্ছে বা এইটাই এমনই হতে পারে, কিন্তু হতে পারে এমনই, আমি হয়তো একদম জানি না, কিন্তু হতে পারে এমনই যে চীন বা অন্য কোনো দেশ এইভাবে বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্বটাকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য এরকম একটা কিছু করছে, যাতে বাংলাদেশও, এখন বাংলাদেশ আমাদের উন্নয়নশীল দেশ এবং অনেক উন্নত হচ্ছে আগে থেকে। আমরা ছোটবেলায় যতটুকু দেখেছিলাম বাংলাদেশকে, এখন বাংলাদেশ অনেক উন্নত, কিন্তু এইরকম একটা জিনিস সৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশ আরো মিনিমাম 20-20 বছর পিছনে চলে গেছে, এটা আমি মনে করি। আর এর মধ্যে অবশ্যই কোনো রাজনৈতিক, অবশ্যই কোনো কিছু আছে। আমি প্রশ্ন করব, তোমার মতো সংখ্যালঘু হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু ছাত্রছাত্রীরা, তাদের কি অবস্থা এই মুহূর্তে? বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে অনেক কিছু দেখছি, অনেক কিছু চলছে, তোমাদের কথা আদৌ কেউ শুনছে? মানুষের মনে আছে বাংলাদেশে যারা আন্দোলন করছে যে তোমরাও বাংলাদেশের ছাত্রছাত্রী? এই মুহূর্তে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ছাত্রছাত্রীদের কি অবস্থা? এখন সংখ্যালঘুদের কথা বলতে গেলে অবশ্যই তারা অনেক ভীত হয়েছে। এখন শুধু ছাত্ররা না, বাংলাদেশের যারা হিন্দুরা ছিল, আমি একটা আর্টিকেলও পড়েছিলাম, প্রায় 25% হিন্দু ছিল বাংলাদেশ, যেটা নামতে এখন মোটামুটি 8 থেকে 9% নেমে এসেছিল, রিসেন্টলি একটা আর্টিকেলে পড়া আমার। তো এত হিন্দু থাকা পরেও এটা নামতে একদম 8 থেকে 9% নেমে এসেছে। আর এখন হিন্দুরা, হিন্দু ছাত্রেরা সবাই যারা আছে এবং যারা সংখ্যালঘু যারাই আছে, তারা প্রত্যেকেই খুব ভীত অবস্থায় আছে। তারা ওই বাংলাদেশের মধ্যে তারা কিভাবে থাকবে, তারা এই ভীত অবস্থায় থাকে। সবার মধ্যে একটা বিষয় থাকে যে আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। আমার এই বছর আমার সহপাঠী যারা ছিল প্রত্যেকে দেশের মধ্যে পড়ালেখা করছে না, প্রত্যেকে বাইরের দেশে গিয়ে পড়ালেখা করতে ইচ্ছুক এখন, কারণ বাংলাদেশের অবস্থাটা এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যার কারণে তারা বাংলাদেশের মধ্যে থাকাটা নিরাপত্তা মনে করছে না, তাই তারা বিদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রচেষ্টা করছে। অনেকে চলে যাচ্ছে, অনেকে পড়ালেখার জন্য চলে যাচ্ছে, অনেকে কাজের জন্য চলে যাচ্ছে, তবুও তারা বাংলাদেশে থাকতে পারছে না, কারণ বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু যারা আছে তারা থাকা সেফ না। দ্রুত একটা প্রশ্ন করব, ভারত বাংলাদেশের বন্ধুত্ব, সেই বন্ধুত্ব নিয়ে কোনো বিদেশি শক্তির আপত্তি আছে বলে কিছু শোনা যাচ্ছে বা মনে হচ্ছে বাংলাদেশে বসে? রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে ভারত যার মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি বলে একটা আন্দোলন করা হচ্ছে, কিন্তু এটা সাধারণ স্টুডেন্টরা না, এইখানে কট্টরপন্থী যারা আছে তারা এই সময়ে, যাতে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, এই সময়ে তারা এসে এইরকম একটা আন্দোলন সৃষ্টি করছে, এবং এইরকম ভিডিওগুলা এই টাইমে তারা ভাইরাল করছে, সব জায়গায় তারা শেয়ার করছে, যাতে
সবাই ভাবে যে না এটা ভারত বিরোধী আন্দোলন, কিন্তু এটা ভারত বিরোধী আন্দোলন না। স্টুডেন্টসরা তাদের কোটার জন্য আন্দোলন করেছে, তাদের নিজের যে অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে। কিন্তু কট্টরপন্থীরা এসে এই জায়গার মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন কথা ঢুকিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট করে তারা এই পৃথিবীর সামনে, ভারতের সামনে পর্যন্ত অনেক অন্য দৃশ্য তুলে ধরছে। বেশ, সঙ্গে থাকো। অম্বিকানন্দ মহারাজ, বাংলাদেশে চলছে ছাত্র আন্দোলন, এই হিন্দু ছাত্রছাত্রী, সংখ্যালঘু ছাত্রছাত্রী, এদের কথা কেউ বলছে না, 1 নম্বর। 2 নম্বর, বাংলাদেশে যা পরিস্থিতি দেখছি, বাংলাদেশের যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, ভয়ঙ্কর পরিস্থিতি। ছাত্র আন্দোলন আদৌ এরকম ভাবে হয়? দেখুন কিশলয়, বিপ্লব আর বিদ্রোহ এই দুটো শব্দের মধ্যে একটা পার্থক্য আছে। বিপ্লব করতে গেলে যে সুপরিকল্পিত উপায়ে একটা আন্দোলনকে সংগঠিত করতে হয়, তার সাথে বিদ্রোহের বিস্তর ফারাক। এখন আন্দোলন করেছেন ছাত্ররা তাদের অধিকারের দাবিতে। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে, যে কোনো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ছাত্ররা যদি তাদের কোনো দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেন, সেটাকে নিঃশর্তভাবে সমর্থন করি। কিন্তু এই আন্দোলনটা কি এখন বর্তমানে শুধুমাত্র ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, নাকি এই আন্দোলনটাকে ছাত্র আন্দোলনের নাম করে আগুন লাগিয়ে সুপরিকল্পিতভাবে কেউ বা কারা, বা খুব স্পেসিফিক্যালি বলতে পারি জামাত শিবির বা হেফাজতে ইসলাম নামক উগ্র মৌলবাদী সংগঠনগুলো হাইজ্যাক করার চেষ্টা করছে? এই প্রশ্ন শুরু হয়েছিল ছাত্র আন্দোলন হিসেবে, হ্যাঁ, আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে। যে কোনো আন্দোলনকে শুরু তো করার জন্য একটা ছুতো লাগে, হ্যাঁ, পায়ে পা দিয়ে ঝগড়া করতে গেলেও সেটার জন্য একটা ছুতো লাগে। কিন্তু আজকে ছাত্ররা তাদের অধিকার রক্ষার জন্য যে আন্দোলন করতে গেল, সেই আন্দোলনের পরিণতি কি আপনারা এখন যে ক্যামেরায় বা স্ক্রিনে যেগুলো দেখাচ্ছেন সেগুলো? এ তো কল্পনাতীত। এই অভিজ্ঞতার কথা বলছিল ছেলেটি, যে অভিজ্ঞতার কথা সেই ছেলেটি বলছে, এই অভিজ্ঞতাগুলোর কথা শুনে তো আমার 71-এর কথা মনে পড়ছে, নোয়াখালীর কথা মনে পড়ছে, যে একটা আন্দোলনের নাম করে সে সময় অন্যভাবে হয়েছে। একদিকে যখন পূর্ণিমার, কোজাগরী পূর্ণিমার রাতে লক্ষ্মীর পাঁচালী পাঠ করছেন মা কাকিমারা, সেই সময় জেহাদের নাম করে গ্রামের পর গ্রাম হিন্দুদের ঘর বাড়ি মেরে ধরে তাড়িয়ে দেওয়া। কিশলয় অত দূর যেতে হবে না, গত বছরের আগের বছর দুর্গাপুজোর সময় যে ঘটনা ঘটেছে, আরে ভাই প্রশাসন আছে, সেই প্রশাসন কি করে? নাকে সর্ষের তেল দিয়ে কি ঘুমোয়? সেই প্রশাসন কি জানতে পারছে না কে বা কারা একটা ধর্মগ্রন্থ নিয়ে গিয়ে মা দুর্গার পাশের মূর্তির পাদদেশে রেখে দিয়েছে? সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজটা যখন উদ্ধার হচ্ছে, ততদিনে দশমী হয়ে গেছে, অর্থাৎ দুর্গাপুজোর অষ্টমীর দিনে মা দুর্গার বিসর্জন হয়ে গেছে। ছাত্র আন্দোলন একটা ছুতো, আসলে চলছে পিছনে মিশন। এবং এটা আন্দোলন নয়, এটা হচ্ছে আন্দোলনের নামে অসভ্যতা, বর্বরতা আর ভারত বিরোধিতা। কেন ভারত বিরোধিতা সেটা আপনাকে বুঝতে হবে। ভারতবর্ষের বিরোধী স্লোগান দিচ্ছে কারা? আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তিনি যে মন্তব্য করেছেন, একদম সঠিক মন্তব্য করেছেন। যে রাজাকাররা, যে পাকিস্তানপন্থীরা, উগ্র মৌলবাদীরা যারা বাংলাদেশকে বারংবার ডমিনেট করেছে, আজকে এই হেফাজতে ইসলাম বাই জামাত ছাত্র রাজনীতির ছুতো ধরে তারা একদম। আচ্ছা, আমি বাদশার কাছে যাব। বাদশা, এই মুহূর্তে আপনার কাছে আমার প্রশ্ন, আমি দেখলাম বেশ কয়েকজন বামপন্থী ছাত্র সংগঠনের অনেক জায়গায় তারা সমর্থনে কোথাও র্যালি করছে, কোথাও মিছিল করছে। এই কলকাতায় হয়েছে, হরিয়ানায় হয়েছে, দিল্লিতে হয়েছে, বিভিন্ন জায়গায়, সাউথেও হয়েছে। আমার প্রশ্ন, আজকে ছাত্র আন্দোলনের নামে যে জঙ্গিপনা চলছে, এবং আমি দেখালাম একদম সরাসরি যে কি সিচুয়েশন, অ্যাকচুয়ালি কি ফেস করছে ওখানে সংখ্যালঘু এবং অন্যান্য ছাত্রছাত্রীরা, কি বলবে? এটা সমর্থনযোগ্য? যে কথাটা বলতে চাই যে ছাত্রদের আন্দোলন করবার অধিকার রয়েছে, অবশ্যই আছে, এবং সেইখানে গণতান্ত্রিক আন্দোলন তারা করতে পারে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে পুলিশ যেভাবে ওদের ওপর আক্রমণ করলো এবং গুলি চালালো, তাতে ফায়দা লুটলো এই জামাতদের মতো জঙ্গি গোষ্ঠীরা। এবং জামাতদের এই ভূমিকাটা আমরা যদি দেখি, যখন এই আন্দোলনটা চলছে, এই ছাত্ররা যারা প্রকৃত ছাত্ররা আন্দোলন করছিল, আমরা বলছি, কিন্তু এইটা লজিক হতে পারে বাদশা, যে পুলিশ গুলি চালালো বলে জামাত সেই সুযোগে এটাকে হাইজ্যাক করে নিয়ে গোটা দেশে আজকে এই কাণ্ড ঘটাচ্ছে। হাউ ইজ দিস জাস্টিফাইড? যখন এই আন্দোলনটা হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিবৃতি দিয়েছিল যে তাদের এই আন্দোলনকে হাইজ্যাক করতে পারে জামাতরা। প্রকাশ্যে বলেছিল এবং বিবৃতি দিয়েছিল যে এই বিএনপি জামাত এরা সরে যান আমাদের আন্দোলন থেকে, ছাত্রদের আন্দোলনকে ছাত্রদের আন্দোলনে থাকতে দিন। আপনারা এখানে মানছেন? হ্যাঁ, অবশ্যই। সেখানে জামাতরা ঢুকে পড়েছে
এবং জামাতরা ঢুকে পড়েছে তার প্রকৃত প্রমাণ আমরা দেখেছি রাস্তাঘাটে। সেই হাইজ্যাক হওয়া আন্দোলনকে আপনারা কি করে সমর্থন করছেন? আমরা দুটো গুলিয়ে ফেলি। আপনারা তো স্টেটমেন্ট একটাও দেননি যে আন্দোলন এই মুহূর্তে হচ্ছে ছাত্রদের হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। দুটো গুলিয়ে ভারতে কেন র্যালি হচ্ছে আমাকে এটা বলুন। দুটো না, ভারতে আপনি কোথাও দেখাতে পারবেন না ভারতের ছাত্র ফেডারেশন রাস্তায় দাঁড়িয়ে। না, ভারতের ছাত্র ফেডারেশন স্পেসিফিক আমি বলছি না, বামপন্থী বেশ কয়েকটি সংগঠন এআইডিএস এই পরশুদিনই করলো এবং বেশ কয়েক জায়গায় হয়েছে যেখানে বলছে বাংলাদেশের ছাত্রছাত্রীদের পাশে আমরা আছি। বেশ, আমরাও তো আছি, কিন্তু এই জঙ্গিপনার বিরুদ্ধে কেন স্টেটমেন্ট? আমরা অবশ্যই জঙ্গিপনার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছি। আপনি যদি বামপন্থীদের কথাগুলো শোনেন, বামপন্থীদের আলোচনাগুলো শোনেন, এই যে জামাত জঙ্গি গোষ্ঠীরা যারা আজকে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, আর যারা আজকে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে স্বাধীন ছাত্রদের আন্দোলনকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ কায়েম করছে, তাদের বিরুদ্ধে আমরা বরাবর ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকবে। বেশ বেশ, এখানে বাচ্চা আমি তোমার কাছে আসছি, ফেরত আসছি। একটা এই মুহূর্তে প্রতিবেদন দেখাবো, পিঙ্কি আমাদের প্রতিনিধি। তুমি যেমনটা আপনি বলছিলেন, যারা ফেরত আসছে, যে ভারতীয় ছাত্ররা ফেরত আসছে, যারা এমনকি ডাক্তার দেখিয়ে ফেরত আসছে, তাদের ওপরেও আক্রমণ হচ্ছে ফেরার পথে। ভাবুন, ছাত্ররা করে এই কাজ। কোন ছাত্র আন্দোলন, কার চোখে আপনারা পট্টি বাঁধার চেষ্টা করছেন কট্টরপন্থীরা? আমরা দেখছি রিপাবলিক বাংলার প্রতিটি প্রতিবেদনে আপনাদের পর্দাফাশ হবে। এই মুহূর্তে দেখাবো প্রতিবেদন পিঙ্কির, ফিরছে আলোচনায়। পেট্রাপোল সীমান্ত, অর্থাৎ যেটা বলা যেতে পারে দুদেশের সীমান্ত, সেই সীমান্ত থেকে প্রচুর মানুষ যারা বাংলাদেশ থেকে আসছেন এবং বাংলাদেশ থেকে ফিরছেন। কেউ ভারতে আসছেন যারা আটকে ছিলেন বাংলাদেশে, আবার কেউ বা বাড়ি যাওয়ার জন্য উদ্বিগ্ন, বাড়ি কেউ কেউ ফিরে যাচ্ছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। ও बांग्लादेश में कुछ सिचुएशन ऐसी है तो हमको यहाँ पे आना पड़ा है। कहाँ पर पढ़ रहे हैं क्या? बांग्लादेश अभी हम वसुंधरा मेडिकल कॉलेज के स्टूडेंट है। ढाका के अंदर कुछ सिचुएशन ऐसी रही है तो हमको इधर आना पड़ा है। लेकिन जो ये आंदोलन चल रहा है तो फिर क्या कि स्टूडेंट के अंदर सब भयभीत हो गए, सब डरने लग गए। तो हमारे कल निकले हैं 50+ स्टूडेंट इंडियंस कल निकले हैं और आज 34 स्टूडेंट आज हम आए हैं। तो हॉस्टल पूरा खाली हो गया? जी, हमारा हॉस्टल पूरा खाली हो चुका है वसुंधरा मेडिकल कॉलेज का, और अभी भी स्टूडेंट फंसे हुए ढाका सेंटर के अंदर, जो इसमें हमारी बहन भी है। इंटरनेट कनेक्शन बिल्कुल 2-3 दिन से बिल्कुल बंद था, कोई इंटरनेट कनेक्शन नहीं हो रहा था, ना घर पे बात हो पा रही थी, घर वाले में भी टेंशन थे। বাংলাদেশের অবস্থা একটু খারাপই বর্তমানে। আর্মি নেমেছে ঢাকায়, ঢাকাটাই সমস্যাটা বেশি, অন্যান্য জেলায় হয়েছে, অন্যান্য জেলায় সমস্যা। পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অবশ্যই ফোনে কথা পরিবারের সাথে যোগাযোগ করতে পারিনি, ফোনে কোনো কথা হয়নি। আমরা চাচ্ছি এটা যত দ্রুত এটা সমাধান হোক, দেশে যাতে কোনো রক্তপাত না হয়। আন্দোলনটাকে কতটা সমর্থন করতে? হ্যাঁ, ছাত্র আন্দোলনকে আমরা সমর্থন করি, কারণ এটা কোটা আন্দোলন নিয়ে যেটা কথা বলছে, শুধু যদি ওটার মধ্যে থাকে তাহলে আমরা ওটাকে সমর্থন করি, এখান থেকে অন্য কিছু গেলে আবার সমর্থন করি না। যারাই আসছেন তারাই বলছেন বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ সেভাবে করে উঠতে পারছেন না, তার কারণ ইন্টারনেট কানেকশন প্রায় নেই বললেই চলে, এবং ইন্টারন্যাশনাল রোমিং এর মাধ্যমে, ফোনের মাধ্যমে যেটুকু পেরেছেন তারা চেষ্টা করেছেন বাড়ির লোককে বলা যে তারা ফিরছেন। বহু ক্ষেত্রে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তার ফলে যে আশঙ্কা আতঙ্ক সেগুলো বাড়ছে। বিমল শঙ্কর নন্দর কাছে যাবো। বিমল দা, যে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে ছাত্র আন্দোলনের নামে, আমি একজনকে দেখালাম, একজন সংখ্যালঘু ছাত্র বাড়ি ছাড়া হয়ে লুকিয়ে বসে আছে। এরা কোথায় যাবে? এদের কোথায় আশ্রয় পাবে? এরা কি করবে? আর এই আন্দোলনের নাম দেওয়া হচ্ছে ছাত্র আন্দোলন। আজকে হলো না পর্দাফাশ এই ছাত্র আন্দোলনের সকল? আমি তোমাদের ধন্যবাদ জানাবো কিশলয়। এই আন্দোলন নামে যা চলছে সেটা তোমরা বারবার খুঁজে বার করছো এবং আশা করব আগামী দিনে এর প্রকৃত চিত্রগুলো খুঁজে বার করবে। কারণ আমি আবার বলছি, গতকাল তোমাদের এই চ্যানেলে অন্য সময় এসে বলে গেছি যে শুরু হয়েছিল ছাত্র আন্দোলনের নাম করে, কিন্তু তারপর গোটা আন্দোলনটা তার ডাইরেকশন বদলে ফেলেছে, এবং এই ডাইরেকশনটা ছিলই ছাত্র আন্দোলনের ছুতোটা খোঁজা হচ্ছিল যে কিভাবে ঢুকবে ছাত্র আন্দোলনের মধ্যে, এবং তারপর এটা এন্টায়ারলি একটা ভারত বিরোধী, আরও মোর স্পেসিফিক্যালি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ বিরোধী আন্দোলন কিন্তু শুরু হয়েছে। যে মানে বিমলদা, আপনি ভয়ঙ্কর একটা কথা বলছেন, ছাত্র আন্দোলনের নামে একটা ছুতো দিয়ে আসলে বৃহত্তম টার্গেট হচ্ছে গোটা বাংলাদেশের সংখ্যালঘু যে ধর্মগুলো ইনক্লুডিং হিন্দু ধর্ম, তাদের বিরুদ্ধে আন্দোলন করা বা তাদেরকে উদাহরণ না দিয়ে একটা কথা বলবো না। 2001 সালে, আমি বেশি দূর যাব না, 77-75 কি হয়েছিল ছেড়ে দাও, 2001 সালে খালেদা জিয়া সরকারে আসেন। সরকারে আসার পরেই শুরু হয়ে যায় হিন্দুদের উপর টার্গেটেড অ্যাটাক,
বিশেষত তাদের অর্থনৈতিক যে কার্যকলাপের কোমরটাকে ভেঙে দেওয়ার। হাজার হাজার হিন্দু সেই সময় বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসেন। ওই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। বাংলাদেশকে কূটনৈতিক ডিমার্ক পাঠানো হয়েছিল। ডিমার্ক মানে হুঁশিয়ারি দেওয়া। ভারতবর্ষ বাংলাদেশকে হুঁশিয়ার করে দিয়েছিল ওই সময় যে সংখ্যালঘুদের উপর এই আক্রমণ তোমাকে বন্ধ করতে হবে, এবং তারপর আস্তে আস্তে বাংলাদেশ গভর্নমেন্ট সেখানে অ্যাকশন নেওয়া শুরু করে। সেভাবে নেয়নি, কিন্তু তবু ভয়ঙ্কর আক্রমণ কিছুটা কমেছিল। অর্থাৎ ওখানে হিন্দুদের ওপর আক্রমণ চলছে, চলে। আমি একাধিক উদাহরণ, বরকত সাহেবের লেখা বই তিনি পরিষ্কার বলেছেন 2030-এর মধ্যে বাংলাদেশে আদৌ সংখ্যালঘুরা থাকবে কিনা সন্দেহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের অধ্যাপক ছিলেন বরকত সাহেব, চাইলে বইয়ের পিডিএফ একটা আমি জোগাড় করেছি। দুর্গাপুজো হলেও সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ, ছাত্র আন্দোলন হলেও আক্রমণ। তার কারণ আছে। কারণ হচ্ছে যে আসলে ওখানে এর একটা বৃহত্তর প্রেক্ষাপট রয়েছে। যারা এখানে ছাত্র আন্দোলনের সমর্থনে আন্দোলন করে, আমাদের বামপন্থীদের কাছে আমার একটা প্রশ্ন, যে তোমরা ছাত্রদের পাশে দাঁড়িয়েছো বাপু, ঠিক আছে, এখন কি আরেকটা পাল্টা মিছিল করবে এই সমস্ত ক্রিমিনালদের বিরুদ্ধে যারা ওখানে ছাত্রদের উপর আক্রমণ করছে? করবেন না, করবে না। ওরা করলে আমি ধন্যবাদ জানাতাম যে আসলে জামাতরা বন্ধু তো বামপন্থীদের সঙ্গে জামাতিদের। আপনারা মিছিল করবেন না, যা চলছে ভীষণ প্রেম। আমি শেষ করি, কিছুতেই ওরা করবে না। করলে আমি এখানে বসে তাদের প্রশংসা করে দিতাম। তারা কিন্তু এই যে জামাতিকরণ ছাত্র রাজনীতির, তার বিরুদ্ধে একটা আন্দোলন করবে না। আজকে আমি বলে দিয়ে যাচ্ছি। একটা কথা বলি, সেটা যে বাংলাদেশে ইসলামীকরণ কিন্তু হয়েছে শেখ মুজিবুর রহমান অ্যাসাসিনেশন হওয়ার পরে। উনি অ্যাসাসিনেটেড হন 1975-এ। তারপরে প্রথমে জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন 77-এ। 81 সালে তাঁর হত্যাকাণ্ড হয়ে যায়। 1983 সালে এইচ.এম. এরশাদ ক্ষমতায় আসেন। 1990 অবধি ছিলেন। তারই মাঝখানে 9 জুন 1988 বাংলাদেশের সংবিধানের 8ম সংশোধনে একটা ধারা যোগ করে দেওয়া হয়, 2(1)(a) ধারা, যেখানে ইসলামকে স্টেট রিলিজিয়ান করে দেওয়া হয়। এবং তারপর থেকে গোটা বাংলাদেশে কিন্তু অতি দ্রুত গতিতে ইসলামীকরণ হচ্ছে। বুঝলাম। বলে ওখান থেকে সংখ্যালঘু হিন্দুরা অসহায় হয়ে পালিয়ে আসছে। তোমার রেফারেন্স বই লাগবে, আমার কাছে তারপর আমি আসবো বাকিদের কাছে। তারপর আমি বিমলদার কাছে 10 সেকেন্ডের উত্তর নেব। উনি বললেন আপনারা একটাও মিছিল করবেন, এই যে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, ছাত্ররা পালিয়ে আসছে, আগুন জ্বলছে। আজকে একটা স্পষ্ট কথা এখানে বলতে হবে। হ্যাঁ, দ্রুত বলুন। যে ছাত্রদের আন্দোলনের অধিকার রয়েছে, সে তো বটেই। দাঁড়ান, ছাত্রদের আন্দোলনকে কাজে লাগিয়ে এই যে জামাত নামক যে জঙ্গি গোষ্ঠী, আজকে 886 জন যারা জেলের ভেতর ছিল তাদেরকে যে বার করে নিল, আজকে এই কথাটা মিছিলে তো এই কথা উঠছে না, বিরুদ্ধে বরাবর ছিলাম। এই কথা মিছিলে তো উঠছে না। বাচ্চা পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে ছিল, বাংলার মাটিতে দাঁড়িয়ে জামাতদের পক্ষে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেস। খাগড়াগড়ে সেই ঘটনা ভুলে যাইনি আমরা। এই বাংলার বুকে দাঁড়িয়ে রাজ্যসভার সাংসদে কে গেছিল? বাংলার মানুষকে আমরা প্রশ্ন বেশ বাচ্চা আসি, বাচ্চা 1 মিনিট বাচ্চা 1 মিনিট। হ্যাঁ বিমলদা দ্রুত 10 সেকেন্ডে বাকিদের কাছে। ঠিকই বলেছেন, আমি একটা কথারও অস্বীকার করছি না তো, আমি তো নিন্দেও করছি না, ঠিকই বলেছেন তো। আমি শুধু বলছি যে বামপন্থী সংগঠনগুলো তারা এই ছাত্র রাজনীতির সমর্থনে আন্দোলন করলো, তারা কি ছাত্র রাজনীতির জামাতিকরণের বিরুদ্ধে একই আন্দোলন করবে? আমার তো এটাই সহজ করা উচিত। করলে আমি এখানে বিমলদা 1 মিনিট আমাকে একটা এই মুহূর্তে জামাতিকরণের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য। বেশ, এই রায় ঘোষণা হয় যখন সুপ্রিম কোর্টে, যখন বলা হয় 93% থাকবে যাদের মেধার ভিত্তিতে, বাকি কত 5% থাকবে হচ্ছে যারা মুক্তিযোদ্ধা ইত্যাদি, এই সমস্ত রায়ের বিস্তারিত ব্রেকিং আমরা দেখিয়েছি। এবং তারপরেই আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে কথা হয়, বাংলাদেশের আইনমন্ত্রীর সুপার এক্সক্লুসিভ সেই কথা শোনাবো, তারপর ফিরবো আলোচনায়। ময়ূক রঞ্জন ঘোষ। আনিসুল হক সাহেব, আমি ময়ূক বলছি, রিপাবলিক বাংলা ইন্ডিয়ার সিনিয়র এডিটর, কলকাতার নিউজ চ্যানেলে। অ্যাকচুয়ালি স্যার, সুপ্রিম কোর্টের যে রায়টা, যুগান্তকারী রায়টা, সেটার বিষয়ে আপনার একটু প্রতিক্রিয়া চাইছিলাম। আমি তো বেলা 4টার সময় প্রেস কনফারেন্স দেখেছি, আমি তো আমার প্রতিক্রিয়া দেব। হ্যাঁ, ওটাতেই আমরা ভারতে এটা নিয়ে খুব বড় রায় এবং যেভাবে আপনারা এই পুরো ব্যাপারটাকে ট্যাকল করছেন, সেটা নিয়ে যদি একটু প্রথম প্রতিক্রিয়া দিতেন।
রিপাবলিক বাংলাকে? না, ব্যাপারটা হচ্ছে যে আমি এখন অর্ডারটা আমার অফিসে যাচ্ছি, আমি অর্ডারটা ওখানে পেয়েছি, আমি অর্ডারটা পড়বো। আমি অর্ডারটা পড়ে আমি যতক্ষণ পর্যন্ত না বুঝবো কি অর্ডার দিয়েছে আমি ততক্ষণ পর্যন্ত মুখ খুলবো না। আমার অর্ডারটা পড়তে হবে, অর্ডারটা পড়ার পরে আমি এই অর্ডারটার ব্যাখ্যা বুঝে আমার প্রতিক্রিয়া দেব। আর আইনমন্ত্রী হিসেবে কি আপনি এই বিষয়টাকে একদম খুব কাছ থেকে দেখছেন এবং এটা নিয়ে কি যথেষ্ট গুরুত্ব সহকারে বিচার করবেন? অবশ্যই। তার কারণ হচ্ছে যে দেখেন, এই 2018 সালের পরিপত্র দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কোটা প্রথা বাতিল করেছিলেন এবং সেই কোটা প্রথা বাতিল ছিল এই হাইকোর্টের দ্বৈত বেঞ্চের রায়ের আগ পর্যন্ত। আজকে আপিল বিভাগের এই রায়ের পরিপ্রেক্ষিতে কোটা যেই রায় হাইকোর্ট বিভাগ দিয়েছিল সেটা বাতিল হয়েছে এবং এখন কোটা নাই। কিন্তু তারপরেও আমি শুনেছি, সংবাদ মাধ্যমে জেনেছি যে আপিল বিভাগ কিছু তাদের নিজস্ব বক্তব্য দিয়েছেন। তাদের আমাদের সংবিধানের 104 অনুচ্ছেদের ক্ষমতা বলে। আমাকে সেটা দেখতে হবে, আমাকে সেটা বুঝতে হবে এবং তারপরেই আমি এটার ব্যাপারে সুস্পষ্ট মতামত দিতে পারব। আপনার কি মনে হয় যে নৈরাজ্যটা চালানো হচ্ছে এটা ছাত্র আন্দোলনের নামে, কোথাও গিয়ে বৈদেশিক শক্তির হাত থাকতে পারে যারা বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে বাইরে থেকে? দেখেন, এটা আমি বাংলাদেশের আইনমন্ত্রী, আমি তথ্য প্রমাণ ছাড়া কোনো বক্তব্য দেওয়াটা আমার জন্য বোধহয় রেসপন্সিবল স্টেটমেন্ট হবে না। আমি যেহেতু সম্পূর্ণ তথ্যাদি আমার হাতে প্রমাণাদি নাই, সেহেতু আমি কাউকেই আমি বলবো না যে বৈদেশিক কোন শক্তি এটা করছে। আমি এটা এখন বলতে পারবো না। আমার কাছে যদি তথ্য প্রমাণাদি আছে তাহলে আমি বলবো। ধন্যবাদ। রাজাগোপাল বাবু, সুপ্রিম কোর্ট রায় দিল, যা বলা হয়েছিল কোটার বিরুদ্ধে আন্দোলন ইত্যাদি, সেই দাবি বেশিরভাগই যা চাওয়া হয়েছিল তা পাওয়া গেল। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ এবার সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে বলে মনে হচ্ছে আপনাদের, নাকি এই ছুতো ধরে রেখে এরপর আরো দাবি দেওয়া বাড়িয়ে এই আন্দোলন জিইয়ে রাখা হবে? না, দেখুন, যে ছাত্র আন্দোলন যারা করছে তাদের কোনো অর্গানাইজেশন কিছু নেই, তাদের কোনো লিডার নেই, এটা খেয়াল রাখতে হবে। এবং তাদের যেটা ছিল যে বাংলাদেশে রিসেন্ট এমপ্লয়মেন্ট সেভাবে তৈরি নেই, চাকরির বিরাট অভাব, এই জায়গায় দাঁড়িয়ে ছাত্ররা এই সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছে, মানুষের সহানুভূতি পেয়েছে। কিন্তু বাংলাদেশে যদি আন্দোলনের ইতিহাস দেখেন, ছাত্র আন্দোলন কেন, যে কোনো আন্দোলনই যখন আন্দোলনটা কিছুটা যখন জোট বাঁধে তখন দেখা যায় সেটা সেদেশের হিন্দুদের বা সংখ্যালঘুদের উপরে আক্রমণে চলে যায়। এটা একটা দীর্ঘদিনের ইতিহাস আছে। ইন্দোনেশিয়ায় যদি ছাত্র আন্দোলন ধরে, ইন্দোনেশিয়ায় দীর্ঘ ছাত্র আন্দোলন ঘটেছে, সরকার পরিবর্তন ঘটে গেছে, কিন্তু কোনো দিন সেখানে যারা সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা রয়েছেন, অন্য অনেক জায়গায় অনেক মানুষেরা রয়েছেন, সেখানে কিন্তু আন্দোলন ঘটে না। দুর্ভাগ্যের ব্যাপার ঘটছে, আমরা দেখছি যে নেপালও ইদানিংকালে যেটা ঘটছে, মায়ানমারও আমরা দেখছি, যে কোনো আন্দোলন ঘটে ভারত বিরোধিতারা এসে যাচ্ছে। এখন দেখুন, যেটা আমার বক্তব্য, সেদেশের যে সরকার আছে, স্বাধীন সার্বভৌম সরকার, তারা বুঝতো যে সংরক্ষণের মধ্যে কোথাও গণ্ডগোল আছে, তারাও নিজেরাও পরিবর্তন করেছে। এই জায়গায় দাঁড়িয়ে এই যখন এটা সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট 7ই আগস্ট হিয়ারিং হওয়ার কথা ছিল, তারা সুপ্রিম কোর্টে যে রিকোয়েস্টটা করেছে, আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আগে সুপ্রিম কোর্টের কাছে যদি যেত, এবং তখন যেহেতু তারা জানে যে আন্দোলনে কোনো নেতৃত্ব নেই, সংগঠন নেই, ফিজেল আউট করে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তারা এটাও জানে এই এরকম আন্দোলনের নামে জামাতের মতন শক্তি আরও বিধ্বংসী শক্তি ঢুকে পড়বে, তাদের কিন্তু আরও আগে সতর্ক হওয়া উচিত ছিল, তারা সতর্ক হয়নি, এবং এটা তাদের বিপর্যয় বলে আমি মনে করি, এবং তার ফলে তাদেরকে ফেস করতে হবে। একজন স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের বিশেষ কিছু বলার এখানে সেখানে নেই, কিন্তু এটা পরিষ্কার। দেখুন, এটা বলে লাভ নেই যে বাংলা যদি দেখেন পাকিস্তান ইনস্ট্রাকশন তৈরি হওয়ার সময় সেখানে হিন্দুদের যে জনসংখ্যা ছিল, এখন কোথায় নেমে আসি। মাঝখানে আমরা দেখেছিলাম সেন্সাসের সামান্য কিছু পরিবর্তন ঘটে কিছুটা বেড়েছিল বলে আমাদের আশ্বাস হচ্ছিল বুঝি হিন্দুরাও সুরক্ষিত
পরিচিত আছে, কিন্তু রাজাগোপাল বাবু, ছাত্র আন্দোলনের নামে ভারত বিরোধিতা হিন্দু বিরোধিতা হয়ে যাচ্ছে, এখন এই দুটো বিরোধিতা হয়ে যাচ্ছে। এটা 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 বাংলাদেশের বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকেই আমরা দেখছি এটা একটা আন্দোলনের একটা মধ্যে দিয়েই এমন কিছু ফোর্স সেখানে রয়েছে, তারা সুযোগটা পাচ্ছে এবং তারা সেখানে ঢুকে পড়ছে, হিন্দুদের সেখান থেকে সরিয়ে দাও, এটাই তাদের লক্ষ্য, টোটাল ইসলামাইজেশন। সেই দিকেই তারা যাবার চেষ্টা করছে এবং সেখানে একটা বিরাট সংখ্যক মানুষের বোধহয় সমর্থন আছে। বিদেশি বেশ কিছু ইসলামিক ফোর্স রয়েছে, ISI। আমি ওইভাবে আমেরিকা, চীন, যেটা বাংলাদেশের আইনমন্ত্রী বলে দিলেন তথ্য ছাড়া বলা যায় না, আমি ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে দীর্ঘদিন কাজ করি, আমার পক্ষে ওই ধরনের কথা বলা সম্ভব নয়, যেটা একটা টেলিভিশনে কেউ মন্তব্য করে বসলো। সুতরাং বিদেশি শক্তির হাত ওইভাবে বলা যাবে না। ISI নিশ্চিতভাবে সেখানে জড়িয়ে আছে, এটা আমাদের বুঝতে হবে। আমাদেরও সতর্ক থাকা উচিত ছিল এবং আমাদেরও ইন্টেলিজেন্স, ভারত সরকারের ইন্টেলিজেন্স নিশ্চয়ই রয়েছে। বাংলাদেশ এই ধরনের দুর্ঘটনা, এই ধরনের হাঙ্গামা, বুঝেছেন, পূর্ব পরিকল্পনা ছাড়া করা যায় না। সে দেশে সরকারের ইন্টেলিজেন্স ফেলিওর আছে, আমাদের কি ইন্টেলিজেন্স ফেলিওর নেই? আমাদেরও সেটা দেখা দরকার আছে। আমি সেটাই মনে করি যে এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে যেটা সুপ্রিম কোর্ট যে সুযোগ করে দিয়েছে, এক্ষুনি আমি বলবো যে যারা মারা গেছেন ক্ষতিপূরণ দিয়ে যতটা পারা যায় এই যারা আন্দোলনকারীর সঙ্গে থেকে বিচ্ছিন্নতাবাদীদের যে সরিয়ে নেওয়া যায়, তাহলেই কিন্তু ব্যাপারটা মিটে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। এখনও যদি কেউ আন্দোলন করে, মনে করুন যারা মারা গেছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হলো, এবং সরকার একটা ঘোষণা করে দিল সুপ্রিম কোর্টের বিচার মোতাবেক যে রিজার্ভেশনের এই কোটা ব্যবস্থা থাকবে, তাহলে কিন্তু যারা এই সমস্ত জামায়াতের কোনো শক্তি, তারা নতুন করে ছুতো খাবার সুযোগ পাবে না। সেটা সরকারকে এক্ষুনি আমার ধারণা ছাত্রদের সঙ্গে বসে বা যে করে ঘরে হোক এটাকে আর সুযোগ দেওয়া উচিত হবে না। ঠিক, তারা সুযোগ দেয়। হ্যাঁ, দ্রুত মৈনাকবাবুর কাছে যাব। ছুতো ওরা খুঁজবে, সামান্য প্রিটেক্সটে আন্দোলন শুরু হবে এবং সেই আন্দোলন আলটিমেটলি হিন্দু বিরোধিতা, ভারত বিরোধিতার দিকে চেষ্টা হবে। যেটা রাজাগোপাল বাবু বলেছেন অ্যাবসলিউটলি ঠিক বলেছেন, যে এই আন্দোলন, আমার ধারণা যদি রিয়াল ছাত্র আন্দোলন হতো হয়তো তার একটা জোর থাকতো, কিন্তু এই আন্দোলনে বাইরের লোক ঢুকে পড়েছে, ছাত্ররা কোথায় আউট হয়ে গেছে, ফলে এটাকে হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ হতেই দমন করা সম্ভব। কিন্তু যেটা হতে পারে, বাংলাদেশের ভেতরেই তো এমন কিছু শক্তি রয়েছে যারা ভারত বিরোধী। গতকাল হর্ষবর্ধন সিংলা, যিনি ওখানকার রাষ্ট্রদূত ছিলেন ভারতের, তিনি তো স্পষ্ট করে বলেছেন, উনি অনেক বেশি বাংলাদেশের খবর রাখেন, যেটা রাজাগোপাল বাবুও বললেন, যে ISI এর ওখানে হস্তক্ষেপ রয়েছে এবং তারাও চাইছে কোনো না কোনোভাবে ভারত বিরোধিতাটাকে উস্কে দিতে, যাতে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক বা ভারতের সঙ্গে স্ট্র্যাটেজিক যে একটা পার্টনারশিপ হচ্ছে বাংলাদেশের, সেটাকে যেভাবে একটা জিওপার্ডাইজ করে দেওয়া এবং এই অঞ্চলে ভারত, বাংলাদেশ, মায়ানমার বা থাইল্যান্ডকে নিয়ে একটা বিস্তীর্ণ যোগাযোগের নেটওয়ার্ক গড়ে উঠছে, ওটাকে জিওপার্ডাইজ করে দিলে আবার ওই মধ্যযুগে ফিরে যাব, আবার ওই ইসলামিক কান্ট্রি করব, যাতে ভারতের চাপ সৃষ্টি করা যায়। এটা হতেই পারে। বিমল বাবু সঙ্গে থাকুন, আসি। মৈনাক বাবু, কথা উঠে আসছে বাংলাদেশে নাকি কানাঘুষায় শোনা যাচ্ছে, এমনকি আমাদের অতিথিও বলছিলেন যে চীনের হাত আছে। সবাই শুনছে কোথাও একটা যে চীন হয়তো করাচ্ছে। আবার ইন্টেলিজেন্স বেশ কয়েকটা লেভেলে শোনা যাচ্ছে যে অ্যাকচুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে এখানে অশান্তি হোক, যাতে মিলিটারি বেস তৈরি করা যায়, ইত্যাদি নানা রকম কথা চলছে। আসলে সাধারণ মানুষের জন্য সহজভাবে বলুন, আসলে এই বিদেশি শক্তির হাত আদৌ আছে নাকি সম্পূর্ণটাই আসলে ভিতরের কট্টর শক্তি? দেখুন, বিদেশি শক্তির হাত আছে এই কথাটা তো এইভাবে সরাসরি বলা যাচ্ছে না, কিন্তু এটুকু বলা যেতেই পারে যে হাত থাকার সম্ভাবনা যথেষ্ট আছে। কিছু আমি তথ্য প্রমাণ এখানে দিচ্ছি, আর থেকে হয়তো এটা কিছুটা প্রমাণিত হবে। বাংলাদেশে 2021 সালের পর থেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে আরম্ভ করে। ব্যাপারটা প্রথম শুরু হয়েছিল যে হাসিনা সরকার যেভাবে নির্বাচিত হয়েছে, সে নির্বাচনটাতে রিগিং হয়েছে বা নানান রকম সেখানে অগণতান্ত্রিক কাজ করা হয়েছে, হিউম্যান রাইটস বিরোধী কাজ করা হয়েছে, এরকম অভিযোগ তারা তুলেছিল। তারপরে US ডিপার্টমেন্ট অফ স্টেট এখানে বাংলাদেশ সরকারের সমালোচনা করতে আরম্ভ করে। তারপরে বাংলাদেশের যে একটা র্যাপিড অ্যাকশন ফোর্স আছে, যেটাকে র্যাব বলা হয়, সেই র্যাব ফোর্সটার উপরে একটা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। ফাইনালি 2023 সালে আমেরিকা কি করলো না,
যত বাংলাদেশের অফিসিয়ালস আছেন বা যত নির্বাচিত প্রতিনিধি আছেন, এরকম যত মানুষ রয়েছেন, এদের সকলের ভিসা আমেরিকা যাওয়ার জন্য কিন্তু ক্যান্সেল করে দেওয়া হলো। অর্থাৎ আমেরিকা অনেক দিন থেকে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু শেখ হাসিনা সরকারের ওপরে। এবং এই যে কথাটা শোনা যাচ্ছে যে সেন্ট মার্টিন আইল্যান্ড, সেই সেন্ট মার্টিন আইল্যান্ড চট্টগ্রামের কাছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটা বেস তৈরি করতে চায়। এবার আমরা দেখতে পাবো যে এই বেসটা যদি এই রিউমারটা সত্য হয়, অ্যাকচুয়ালি কিন্তু এই জায়গাটা একটা অত্যন্ত ক্রিটিক্যাল একটা চোক পয়েন্টের মতো জায়গা আমরা বলতে পারি। কারণ এখন যেভাবে জিওপলিটিক্স ডেভেলপ করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বেস দেখা যাচ্ছে আছে দিয়েগো গার্সিয়া, সেটা বহু দূরে। আর এই যে জায়গাটা, এর একদম কাছে রয়েছে মিয়ানমার, এর একদম কাছে রয়েছে থাইল্যান্ড, এর থেকে খুব কাছে রয়েছে স্ট্রেইট অফ মালাক্কা নামের একটা জায়গা, যেখান থেকে 80% বিশ্বের যে ক্রুড অয়েল, সেই ক্রুড অয়েলগুলো কিন্তু পাস হয় ভায়া সিঙ্গাপুর অ্যান্ড মালয়েশিয়ার পোর্ট ক্লাং। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন বলছি যে এর খুব কাছাকাছি, অর্থাৎ এই যে সেন্ট মার্টিন, এর 150-200 কিলোমিটারের মধ্যে ভারত একটা পোর্ট ডেভেলপ করেছে, তার নাম হচ্ছে পোর্ট সিথওয়ে মিয়ানমারে। সেখান থেকে কলকাতাতে ভারতের প্রচুর পরিমাণে ক্রুড অয়েল আসবে, কলকাতা টু মিয়ানমার। এই জায়গাটা কিন্তু ভারতের অর্থনীতির জন্য এবং ভারতের স্ট্র্যাটেজিক অটোনমির জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা লাস্ট কথা বলি, সেটা যে চীনের ইনভলভমেন্ট। চীন একমাত্র বাংলাদেশ সরকারি একটা সরকার রয়েছে যেখানে কিন্তু চীন ভারতের আশেপাশের দেশগুলোর মধ্যে সরাসরি এখনো সরকারের ভেতর ঢুকতে পারছে না। কিন্তু এই যে পদ্মা সেতু তৈরি হচ্ছিল, IMF সেখানে ব্যান করে দিয়েছিল, বাংলাদেশ সরকারকে বলা হচ্ছিল দুর্নীতি হচ্ছে। চীন কিন্তু সেখানে ঢুকেছে বা বাংলাদেশ সরকার চীনের সহায়তা নিতে বাধ্য হয়েছে। কাজে চীনও চেষ্টা করছে আস্তে আস্তে এবারে এই সরকার। মৈনাক বাবু সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, রাজনৈতিক কর্মী এবং তৃণমূলকে সমর্থন করেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের সভা থেকে বললেন যে বাংলাদেশে এরকম পরিস্থিতি, আমি কিছু বলবো না, যা বলবে ভারত সরকার বলবে, তবে আমার দরজা খোলা আছে, যারা প্রয়োজন পড়বে তারা আসতে পারেন। এই যারা আসতে পারেন তাদের মধ্যে কে কে রয়েছে রাজুবাবু? শুধুমাত্র যারা এই পরিস্থিতির শিকার হচ্ছেন, যাদের উপর আক্রমণ হচ্ছে, না যারা আক্রমণ করছেন তারাও পিছন পিছন আসতে পারেন? দেখুন, বিগত ইতিহাসে যদি দেখা যায় তাহলে যখন আপনার বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, তখনও বাংলাদেশ থেকে প্রচুর মানুষ যারা ভারতে এসে আশ্রয় নিয়েছিল ইন্দিরা গান্ধীর সময়ের কালে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা মানবিক কারণে বলেছেন, যেখানে সমস্যা হচ্ছে সেখানে যদি আমাদের এখানে আশ্রয় নেয়, সেখানে টেম্পোরারি আশ্রয় ভারত সরকার সেই সময় দিয়েছিল। এখনো যদি প্রয়োজন হয় সেখানে রাজ্য সরকার, ভারত সরকার। সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ডিসাইড করতে পারেন যে কে এসে আশ্রয় নেবে বাংলায়? আমি হাত তুলছেন অম্বিকানন্দ মহারাজ, দ্রুত, সময় একদম কম, আপনাকে প্রশ্ন করবেন রাজুবাবু, দ্রুত অম্বিকানন্দ মহারাজ। আরে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনি ভুলে যাচ্ছেন উনি পশ্চিম বাংলাকে তো ওনার এই ভাইটাই হামিদুর বাবু, ওনার ভাই ববি হাকিমকে দিয়ে তো অলরেডি তো দাওয়াতে ইসলাম শুরু করে দিয়েছেন। তো স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তো পশ্চিমবঙ্গের মধ্যে তো দরজা খোলা রাখতে হবে। কড়া কেউ খটখটাচ্ছে কি আদেও? উনি যে আজকে মন্তব্য করেছেন, উত্তরটা নিন, একদম কম সময় আছে, 5 মিনিট বাকি রয়েছে। আচ্ছা, বিমল শঙ্কর নন্দ আর একটা প্রশ্ন করছেন, রাজুবাবু সঙ্গে থাকুন। রাজুবাবু দ্রুত একটা কমেন্ট, বিমল বাবু হ্যাঁ কমেন্ট করুন। রাজুবাবু প্রশ্ন করছি না, রাজুকে আবার কি প্রশ্ন করব, ওই বিষয় ওর যা এক্সপার্টাইজ আমি তো বুঝতে পারছি। আমার বক্তব্য এখানে পরিষ্কার, রিফিউজিকে আশ্রয় দেওয়া বা কেউ এলে থাকতে দেওয়া কি না দেওয়া, দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। রাজুবাবু 10 সেকেন্ডে উত্তর দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি অধিকার আছে কিছু বলা এই বিষয়ে? আচ্ছা শুনুন রাজুবাবু, ঘুরিয়ে যেটা মাইনরিটিদের, মুসলিমদের কথা শোনানোর চেষ্টা করলেন। আমি তৃণমূল সম্বন্ধে ফুল ফর্মটা বলি। টি শব্দের অর্থ হলো টেম্পল, এম শব্দের অর্থ হলো মসজিদ, আর সি শব্দের অর্থ হলো চার্চ। সমস্ত ধর্মের নাম হলো তৃণমূল কংগ্রেস, শুধু মুসলমান হিন্দু। এটা কি তৃণমূল কংগ্রেসের সংজ্ঞা নির্ধারণের শো নাকি? বেশ রাজুবাবু বুঝলাম, রাজুবাবু বুঝলাম। এক মিনিট, আমি এই মুহূর্তে পোল নেব। এক মিনিট, প্রত্যেকের অডিও ডাউন। রাজুবাবু সঙ্গে থাকুন, সময় একদম কম। আমি প্রথমে নেব এই মুহূর্তে সাধারণ মানুষ কি বলছেন, তারপর আমি আরো একবার শেষবার যাব যে ছাত্রর সঙ্গে আমি কথা বলছিলাম তার কাছে। প্রথমে নেব পোল। এই মুহূর্তে সাধারণ মানুষ কি বলছেন সেই প্রশ্ন আমরা করেছিলাম ফেসবুকে। আমরা প্রশ্ন করেছিলাম ভীত সংখ্যালঘুরা দায় নেবে আন্দোলনকারীরা, যে আন্দোলনকারীরা বিভিন্নভাবে টর্চার করার জায়গায় চলে এসেছেন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ বলছেন 37, অর্থাৎ দায় নেবেন, না বলছেন 63, অর্থাৎ আন্দোলনকারীরা কোনো দায় নেবেন না এদের। যারা ভয় পাচ্ছেন, যাদের উপর অত্যাচার চলছে তাদের উপর অত্যাচার চলবে। ফেসবুক দেখলাম, এরপর দেখবো এক্স হ্যান্ডেলের দর্শকরা কি বলছেন।
হ্যাঁ বলছেন 22%, দায়িত্ব নেবেন না বলছেন 78, অর্থাৎ দায়িত্ব নেবেন না আন্দোলনকারীরা, শুধু ভয় দেখানো, অত্যাচার করাই এই আন্দোলনকারীদের কাজ যারা হাইজ্যাক করেছেন এই মুভমেন্ট। এরপর দেখবো ইউটিউবে কি বলছেন দর্শকরা। 66% হ্যাঁ বলছেন, না বলছেন 34%। আমি আরো একবার যাব যে ছাত্রর সঙ্গে আমরা শুরুতে কথা বলছিলাম, যে ছাত্রকে বাড়ি থেকে পালিয়ে থাকতে হয়েছে, যে ছাত্রকে পরিবারের থেকে দূরে থাকতে হয়েছে এই ছাত্র আন্দোলনের নামে যা হচ্ছে তার কারণে। আমি আরো একবার একটা প্রশ্ন করব তোমায়, শেষ প্রশ্ন করব আজকে শেষ প্রশ্ন আমার এই ডিবেটের। এই মুহূর্তে বাংলাদেশে শান্তি ফেরা তোমার জন্য, বাংলাদেশের তোমার মতো ছাত্রছাত্রীদের জন্য কতটা জরুরি? এই প্রশ্ন, প্রশাসন কি আদৌ পাশে আছে? উত্তর দাও। হ্যাঁ অবশ্যই, কারণ আন্দোলন বা এইরকম পরিস্থিতি কোনো দেশের জন্য, কোনো একটা পরিবার, আমরা বাংলাদেশে আমরা সবাই পরিবার, কোনো একটা দেশের জন্য এটা কখনো ভালো হতে পারে না। যে কোনো আন্দোলন একটা পরিবারে, এই আমাদের বাংলাদেশের পরিবারটার আমাদের ভাই বোনরা মারা যাচ্ছে রাস্তায় রাস্তায়, কত মায়ের কুল খালি হচ্ছে, কত বাচ্চাদের পিতা মাতা দেহত্যাগ করছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। এই বাচ্চাগুলো কি দোষ ছিল? এই মায়ের কি দোষ ছিল? তো আমি মনে করি অবশ্যই এখন এই আন্দোলন শেষ করে একটা শান্তিপূর্ণ অবস্থায় আসা উচিত। বেশ, তুমি সাবধানে থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, এবং তুমি আজকে যে তথ্য তুলে ধরলে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ গোটা দেশের জন্য, বাংলাদেশের জন্য, গোটা বিশ্বের জন্য। কারণ অনেক এমন তথ্য উঠে এলো যা হয়তো এর আগে আসেনি, অনেক এমন তথ্যের পর্দা ফাঁস হলো যা হয়তো এর আগে বোঝা যায়নি। তার কারণ ছাত্র আন্দোলনের মোড়কে আসলে ভেতরে, যেমন মোড়কের ভেতর চকলেট থাকে, বাইরেটা চকচক করে, কিংবা মোড়কের ভেতর চকলেটের জায়গায় আবার পাথরও রেখে দেওয়া যায়, এই জায়গায় ছাত্র আন্দোলনের মোড়কের ভেতর কোন পাথরটা রাখা রয়েছে, যে পাথরটা আমরা দেখছি এই মুহূর্তে বাংলাদেশে রাস্তায় চলছে, যে অশান্তি, অরাজকতা, পাশবিক ব্যবহার বাংলাদেশের রাস্তায় চলছে, তা ছাত্র আন্দোলন নয়। আজ পর্দাফাঁস হলো সেই পাশবিক কট্টরপন্থী ব্যক্তিদের এবং সংগঠনগুলির, যারা আসলে ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু এবং বাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার করার একটি লার্জার কনস্পিরেসি নিয়ে কাজ করছে, এবং যারা হাইজ্যাক করছে ছাত্র আন্দোলন, সেই তথ্য ফাঁস করে আজকে শেষ করছি জবাব চায় বাংলা। কিন্তু এই জবাব আমরা চাইতে থাকবো প্রতিদিন, যে ছাত্র আন্দোলনের নামে যে পাশবিক আচরণ চলছে তার কতদিন চলবে, কবে শান্তি ফিরবে বাংলাদেশে? আমরা প্রার্থনা করছি দ্রুত শান্তি ফিরুক। ফিরে আসছি বিরতির পর। দেশের মধ্যে দেশ, ভারতের মধ্যেই একটি অঙ্গরাজ্যে আবার নতুন বিদেশ সচিব, এ কি এরকম হতে পারে নাকি? হ্যাঁ, এরকম হচ্ছে। কোথায় হচ্ছে? কেরালায়। হঠাৎ করে এই কাজ কেন? এর পরে কি হতে চলেছে? সমস্ত তথ্য নিয়ে আসছে ঈশান এবং বিশাখা। দেখুন বাংলার প্রাইম টাইম। ছোট্ট একটা বিরতি পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা।